আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো সুস্বাদু এবং মুচমুচে ফুলকপির চপ বা ফুলকপির কাবাবও বলতে পারি। বানিয়ে নেওয়া একেবারেই সহজ, তবে খেতে কিন্তু অসাধারণ। এই শীতের বিকেলে কিন্তু এই ধরনের নাস্তা হলে একদম চায়ের সাথে জমে যায়, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। প্রথমেই আমি এখানে নিয়েছি ফুলকপি। তো আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে আমি টুকরো করে কেটে রেখেছি। আর হ্যাঁ, ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি এখানে লবণ পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এগুলোকে ধুয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর লবণ পানি দেওয়ার কারণ হচ্ছে ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো কিন্তু বের হয়ে যাবে। এজন্য একটু লবণ পানি দিয়ে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। পানিটাকে ঝরিয়েও নিয়েছি ভালো করে। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তো আমি একটা গ্রেটারের যে চিকন অংশটা থাকে না, সেই চিকন অংশটা দিয়ে আমি সুন্দর করে একটু গ্রেট করে নিচ্ছি। একদম চিকন হয়ে কিন্তু পড়বে নিচে। আর যে ডাঁটিটা আছে না, যে ফুলের সাথে, আমি কিন্তু এটাও নিয়ে নিয়েছি, কারণ এটা একেবারেই ফ্রেশ। মানে যে ফুলকপিটা আমি নিয়েছি এটা একেবারেই ফ্রেশ, আর ডাঁটিটাও কিন্তু একেবারেই নরম। এই জন্য নিয়ে নিলাম। চাইলে বাদ দিয়ে দিতে পারেন, আর বাদ দিলেও কিন্তু ফেলে দেওয়ার মতো না, এটাকে রেখে দিতে পারেন, অন্য যে কোনো তরকারিতে কিন্তু দিয়ে দিতে পারবেন। তো আমি এভাবে করে গ্রেট করে এই যে ডাঁটিটাও নিয়ে নিচ্ছি। দেখেন একদম নরম, এটা পরিমাণেও বেশ কিছুটা বাড়বে। তো এই জন্য ডাঁটিটা কিন্তু আমি আর বাদ দিইনি এখান থেকে, এটা সহকারে আমি নিয়ে নিচ্ছি। প্রথম অবস্থাতে অনেকটা মনে হলেও কিন্তু এটা রান্না করার পরে অনেকটাই কমে যাবে। তো সেজন্য আমি কিন্তু আস্ত একটা পুরো ফুলকপি নিয়ে নিয়েছি, মানে মাঝারি সাইজের একটা নিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর করে গ্রেট করে নিয়েছি, আর এখন দেখতে অনেকটা লাগলেও কিন্তু এটা কমে যাবে। আমি চলে যাচ্ছি রান্না করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ছোট করে কুচি করে নিয়েছি। তো এটা আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। একটু যখন নরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দুইটা মিলিয়ে এখানে আছে প্রায় আধা চা চামচের মতো। তো এটা দিয়ে দিলাম এখনই, দিয়ে পেঁয়াজের সাথে একসাথে ভেজে নিচ্ছি, কারণ এই যে আমি ফুলকপিটা এখন রান্না করব এখানে, এক ফোঁটা এক্সট্রা পানিও কিন্তু এখানে আমি দিব না। তো ফুলকপি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা হবে। তো আমি এখানে যেহেতু আদা রসুন দিয়েছি, এটা পরে দিলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে, এই জন্য আমি এখনই দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। আর একদম লাল লাল করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেলে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের গ্রেট করে রাখা সেই ফুলকপিটা। তো এখানে এগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তার কারণ নিচে কিন্তু ওই যে পেঁয়াজ ভাজাটা আছে, তো এটা কিন্তু এখন পুড়ে যেতে পারে। এই জন্য আমি একটু নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এটা মানে যে কাঁচামরিচটা আমি দিলাম এখানে কিন্তু খুব বেশি ঝাল না, এই জন্য আমি প্রায় 6 থেকে 7টি কাঁচামরিচ এখানে কেটে দিয়ে দিলাম। একদম ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। আর ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। একসাথে মিশিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো কিছুটা লবণ, আর লবণটা দিলে কিন্তু পানিটা ছাড়বে, এই জন্য এখনই আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, খুব বেশি বাড়িয়ে দেইনি। এরপর এখানে আমি এক এক করে একটু মশলা দিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, একই পরিমাপে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, মানে সব কিছু এখানে আধা চা চামচ করে আছে। মশলা বলতে কিন্তু এইটুকুই, খুব বেশি মশলা কিন্তু এখানে ব্যবহার করার প্রয়োজন হবে না। এগুলো দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম আমি এখানে। চুলার আঁচটা কিন্তু সেই কমানোই আছে। আর এখন আমার কাছে একটু ভেজা ভেজা লাগছে, মানে এই যে ফুলকপিটা এখান থেকে কিন্তু একটু পানি ছাড়তে শুরু করে দিয়েছে। পানি ছেড়ে কিন্তু এখানে একেবারে ভেজা ভেজা হয়ে যাবে না, মানে চোখে দেখা যায় না সেই পানি, তবে বোঝা যাচ্ছে যে এটা একেবারে নরম হয়ে এসেছে, মানে পানিটা ছেড়ে একটু পাতলা হয়ে এসেছে আর কি। তো এখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রেখেছিলাম। তো পানিটা একদম শুকিয়ে গেছে, আর আমাদের যে ফুলকপিটা এটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে দেখুন। আর এখন দেখতে কিন্তু মাছের ডিমের মতো লাগছে। মাছের ডিম যে আমরা ভাজি না বা ভুনা করি তেমন লাগছে এখানে দেখতে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু, একটা মিডিয়াম সাইজের আলু। আমি আগে থেকেই এটাকে সিদ্ধ করে রেখেছিলাম, ম্যাশ করেও রেখেছি। তো সেটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন মিশিয়ে দিতে হবে খুব ভালো করে। এই আলুটা এখানে দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটু বাইন্ডিংয়ের জন্য, কারণ আমি তো দেখালাম ফুলকপিটা কিন্তু ঝরঝরা হয়েছে একেবারে, মানে সেদ্ধ হয়ে গেছে তবে ঝরঝরা আছে মাছের ডিমের মতো। তো এখানে একটু বাইন্ডিংয়ের জন্য আলুটা দিয়ে দিতে হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। আলুটা দিয়ে আমি 2 মিনিটের মতো একটু সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করলে কিন্তু খেতেও ভালো লাগবে, সুন্দর একটা সুঘ্রাণও হবে, আর কোনো পানিও কিন্তু এখানে থাকবে না, যেহেতু এটাকে একটা কাবাবের শেপ দিয়ে দিতে হবে সেজন্য।
তো দেখুন এমন একটা মন্ডের মতো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি যেটা করব, চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি, বন্ধ করেও দেওয়া যেতে পারে, কারণ এখানে এখন আর চুলার কোনো প্রয়োজন নেই। আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি শুধু, আর কিছুই না। মানে খেয়াল রাখতে হবে ধনিয়া পাতাটা যেন খুব বেশি সেদ্ধ হয়ে না যায়, এতে করে কিন্তু কালারটা নষ্ট হয়ে যেতে পারে ধনিয়া পাতার। যখন ভাঙবো ভেতর যেন সুন্দর করে দেখা যায় ধনিয়া পাতাটা, সেজন্য কিন্তু আমি এভাবে করে শুধু মিশিয়ে দিলাম। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি, নামিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি এটা একটু ঠান্ডা হয়ে যেতে পারে, যেহেতু হাত দিয়ে ধরবো আর কাবাবের শেপটা দেবো সেজন্য। একটা পাশে এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হতে থাকুক। আর এখানে একটা বাটি নিয়েছি, বিসমিল্লাহির রহমানির রাহিম। এখানে আমি আধা কাপের থেকেও একটু কম দিয়েছি চালের গুঁড়া, একই পরিমাপে দিয়েছি আমি এখানে ময়দা। চাইলে কিন্তু এখানে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন, তো আমার কাছে ছিল না, এজন্য আমি দিয়েছি এখানে চালের গুঁড়া। এবার 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছি আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে। এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘনও হবে না, আবার একেবারেও পাতলা হবে না। কেমন হবে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে 1 কাপের থেকেও একটু কম নিয়েছিলাম পানি, তো সেটা কিন্তু এখানে পুরোটাই আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। সুন্দর করে একটা ব্যাটার এখানে রেডি করে নিচ্ছি আমি, একদম যেন দলা দলা না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এই যে এমন হয়েছে, এটার ঘনত্ব দেখুন, অনেক বেশি ঘনও হয়নি আবার একেবারেও পাতলা হয়নি। আর এখানে নিয়েছি আমি কিছু টোস্ট বিস্কুটের গুঁড়া, চাইলে এখানে কিন্তু ব্রেড ক্রাম্বও নিতে পারেন, তবে আমি এখানে বিস্কুটের গুঁড়াটা নিয়েছি, বিস্কুটগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি আর কি। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে তারপর আমি এখানে কাবাব বা চপের শেপটা দিয়ে দিচ্ছি। এই যে মিশ্রণটা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি কিছুটা পরিমাণে নিয়ে এই যে দেখুন একটু ঘুরিয়ে 2 হাতের তালুতে তারপর একটু চ্যাপ্টা করে নিয়েছি, মানে যেমনটা হয় চপ বা কাবাবগুলো। খেয়াল রাখতে হবে আশপাশের মানে সাইডের যে অংশগুলো সেটা যেন একেবারে ফাটল থেকে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক এমন করে আমি সবগুলো কাবাব এখন আগে রেডি করে নিচ্ছি, মানে শেপগুলো আগে দিয়ে দিচ্ছি। সবগুলো চপ তৈরি করে নেওয়া হয়ে গেলে তারপর আমি পরের স্টেপে চলে যাব। বানিয়ে নেওয়াটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না, তবে এইভাবে বানালে কিন্তু সবাই পছন্দ করবে, কারণ খেতে অসাধারণ হয় এটা। দেখুন সবগুলো চপ কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। এবার আমি একটা করে নিয়ে ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম না, ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে একটু চুবিয়ে তারপর তুলে আমি সরাসরি দিয়ে দিচ্ছি সেই যে টোস্ট বিস্কুটের গুঁড়া রেখেছি না, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে এবার হাত দিয়ে একটু চেপে চেপে এই গুঁড়াটা এখানে লাগিয়ে নিতে হবে। এটা দিলে কিন্তু দারুণ মুচমুচে হয় এটা। তো চাইলে কিন্তু এভাবেও রেখে দিতে পারেন, এভাবেও ভেজে নিতে পারেন, তবে আমি সেটা করব না, আমি ডাবল কোটিং করব যেন অনেক বেশি ক্রিস্পি হয়। অনেক বেশি মুচমুচে করার জন্য কিন্তু আমি 2 বার করে নিচ্ছি একই কাজ। দেখুন আবার এই ব্যাটারে দিয়ে দিয়েছি, আবারও বিস্কুটের গুঁড়া দিয়ে দিলাম। এতে করে কিন্তু সাইজেও অনেকটা বড় হয়ে যাবে। কেমন বড় হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। আমি একটা বানিয়ে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি। দেখুন হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে করে লাগিয়ে দিতে হবে। সাইজে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর ভাজার পরে তো অবশ্যই ফুলবে আরও একটু। তো একটা নর্মাল নিচ্ছি আমি, দেখুন দেখিয়ে দিচ্ছি একই সাথে ধরে আমি যে কতটা বড় হয়েছে। এভাবে করে ডাবল কোটিং করলে কিন্তু অনেকটা বড় হয়ে যায়। তো একইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি, বা সবগুলো চপ কিন্তু একইভাবে রেডি করে নিয়েছি। এবার চাইলে আপনি ফ্রোজেন করে কিন্তু এটা রেখে দিতে পারেন। এই যে আমি মেলে মেলে রেখেছি না, এটাকে ধরে একটু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য। যখন জমে যাবে তখন এটাকে কিন্তু যে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেনার ভরে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে কিন্তু রেখে খেতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি ভাজার জন্য চলে এসেছি, চুলায় তেল গরম হতে দিয়েছিলাম। তেলটাকে কিন্তু একদম ভালো করে গরম করে নিতে হবে। পুরোপুরি গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, যেই কটা দেওয়া যায়। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে তারপর ভাজবো, কারণ এখানে খুব বেশি কমিয়ে দিয়ে ভাজার দরকার নেই, কারণ যেহেতু সব কিছু এখানে সেদ্ধ করা, আলু সেদ্ধ করা, ফুলকপিটাও কিন্তু একেবারে ভালো করে রান্না করে নেওয়া, তাই এখানে কাঁচা কোনো কিছুই তেমন নেই। এজন্য খুব বেশি কমিয়ে কিন্তু এটাকে ভাজার দরকার নেই। 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আমি মিডিয়াম টু হাই হিটে রেখে চুলার আঁচটাকে তারপর ভেজেছি, তবে খেয়াল রাখতে হবে যেন দাগ লেগে না যায় বা পুড়ে যেন না যায়। তো মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে, আর বেশ খানিকটা কিন্তু ফুলেওছে। দেখুন অনেকটাই ফুলেছে। তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি, আর বাকি নাস্তাগুলোও আমি একইভাবে ভেজে তারপর তুলে নিচ্ছি। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে সুস্বাদু ফুলকপির চপ বা কাবাব। এটাকে চপও বলতে পারেন, আবার কাবাবও বলতে পারেন। অসাধারণ হয়েছে এটা। আপনিও চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন, বাড়িতে সবাই পছন্দ করে খাবে। স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার চাইলে পোলাও বা ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। এটা অসাধারণ হবে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো পাউরুটি, একটি ডিম আর নুডলস দিয়ে তৈরি অসাধারণ মজার একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণে এটা ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। বানিয়ে নেওয়া সহজ, তবে খেতে অসাধারণ। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এমন একটা নাস্তা, আর হেলদিও এটা, যেহেতু ঘরে তৈরি। আর ঘরে তৈরি যে কোনো নাস্তা বা খাবারই কিন্তু হেলদি হয়ে থাকে। আর এই নাস্তাটা কিন্তু চাইলে বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসেবেও বানিয়ে দিতে পারেন, আবার সকাল বিকেলের নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন। অসাধারণ মজার, সবাই পছন্দ করে খাবে এবং প্রশংসা করবে। তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি প্রথমে নিয়েছি পাউরুটি, পাঁচটি স্লাইস নিয়েছি আমি পাউরুটির। আর এখানে নিয়েছি 2টা ছোট প্যাকেটের যে ম্যাগিগুলো আছে না, সেগুলো নিয়েছি, আর একটা ডিম নিয়েছি। তো এগুলো হচ্ছে আমাদের মূল উপকরণ। সাথে আরও কিছু মশলা লাগবে, যেগুলো আমি পরবর্তীতে দেখিয়ে দেবো কী নিচ্ছি, কতটুকু নিচ্ছি। প্রথমেই এই নুডলসটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপর পানিটা একটু গরম হয়ে গেলে এই নুডলস 2টা এখানে দিয়ে দিলাম। একেবারে ছোট যে প্যাকেটগুলো না, সেগুলো নিয়েছি আমি। তো এবার আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব। পানিটা বলক চলে এসেছে প্রায়, আর এই নুডলসটাও কিন্তু সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। ছাড়িয়ে দিচ্ছি আমি। এই যে পানিটা দিয়েছি না, এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে সেদ্ধ করে নিলেই হবে। একেবারে কিন্তু গলিয়ে ফেলা যাবে না সেদ্ধ করে। এমনভাবে সেদ্ধ করব যেন মাখিয়ে নেওয়ার পরেও একেবারে একটু দেখা যায়, একদম যেন গলে না যায় বা মিশে না যায়। তো সেই জন্য পানিটা কিন্তু খুব বেশি আমি দেইনি, যতটুকু দিয়েছি ততটুকু দিয়ে কিন্তু হয়ে যাবে। দেখুন, নাড়াচাড়া করতে করতে পানিটাও কিন্তু শুকিয়ে গেছে, নুডলসটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি এখন এটাকে। আর এদিকে যে পাউরুটিগুলো নিয়েছিলাম সেগুলো এখন আমি কেটে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে ছোট টুকরো করে আমি এগুলোকে কেটে নেব। যেহেতু এটা মাখিয়ে নেওয়ার সময় আমি এক্সট্রা কোনো পানি বা লিকুইড ব্যবহার করব না, শুধু একটা ডিম ব্যবহার করব। তো সেজন্য এগুলো যেন একটু মিশে যায়, সেজন্যই কিন্তু একটু ছোট করে আমি কেটে নিচ্ছি। খুব বেশি বড় করে এখন আমি এটাকে কাটবো না। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইভাবে করে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। পাউরুটির এই নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া আগে বলেছি যে একেবারেই সহজ, একদম ঝটপট করে হয়ে যায়। আপনি যদি চান মাত্র 10 থেকে 15 মিনিট সময় হাতে নিয়ে কিন্তু এটা ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। পাউরুটির বাকি যে স্লাইসগুলো, সেগুলোকে একইভাবে এমন ছোট ছোট টুকরো করে আমি এখন কেটে নেব। আর এখন দেখতে অনেকটা মনে হলেও কিন্তু এতগুলো আর থাকে না, মাখিয়ে নেওয়ার পরে একদম কমে যায়। তো সেজন্য সেটা বুঝেই কিন্তু নিতে হবে। আমি যে উপকরণগুলো নিয়েছি সবগুলো কিন্তু একদম ঠিকঠাকই আছে। আর এদিকে আমাদের নুডলসটা, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি এখন পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে না যে আরও একটু বড় পাত্র হলে ভালো হতো? আমারও তাই মনে হয়েছিল প্রথমে। তো মাখিয়ে নেওয়ার সময় দেখলাম যে একদম সহজেই কমে গেছে। তো মনে হচ্ছে যে এটাই ঠিক আছে তখন। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একদম ছোট করে কুচি করে রেখেছিলাম। 1/3 কাপ পরিমাণে দিয়েছি। 3-4টি কাঁচামরিচ আমি একদম কুচি করে দিয়ে দিয়েছি এখানে, আর কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এরপর এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিলাম। এতে করে মুচমুচেও হবে অনেকটা, আর বাইন্ডিংটাও ভালো হবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আধা চা চামচের মতো হবে। ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া সব কিছু আমি এখানে আধা চা চামচ করে দিয়েছি। আর এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আমি একদম সামান্য একটু দিয়েছি। আর যেই ম্যাজিক মশলাটা আছে না, সেটা আমি 1 প্যাকেট এখানে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর অনেক বেশি ভালো লাগে খেতে, এই জন্য দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিয়েছে। এরপর একটা ডিমটাকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম এখানে। এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে যখন আমি এটা মাখাতে শুরু করলাম, আমার কাছে মনে হতে শুরু করলো যে এখানে মনে হয় একটু পানি দিলে ভালো হবে। যেহেতু পাউরুটি দিয়েছে, এটা অনেকটাই শুষ্ক থাকে, তাই মনে হচ্ছিল যে একটু পানি বা একটু লিকুইড হলে এখানে ভালো হয়। তবে যখন আমি নিচ থেকে এমন যে নুডলসটা উপর দিকে দিয়ে দিলাম, তখন কিন্তু বুঝতে পারলাম যে এখানে কোনো পানির প্রয়োজন নেই। কারণ নুডলসটা আমি সেদ্ধ করার সময় যতই শুকিয়ে নামাই না কেন, এটা কিন্তু একটা ভেজা ভাব থেকেই যাবে, একটা আর্দ্রতা থেকেই যাবে। তো সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এখানে মাখিয়ে নেওয়া হয়ে যাচ্ছে দেখুন। আর যে পাউরুটিগুলো এতগুলো লাগছিল না দেখতে, সেটা দেখুন হাওয়ার সাথে মিলিয়ে গেল এমন মনে হলো হঠাৎ করে। তার মানে সব কিছু একদম ঠিকঠাকভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো পানিরও প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। যা কিছু আমি দিয়েছি একদম পারফেক্ট হয়েছে সব কিছুর পরিমাপ। আর আমি এগুলোকে 2 মিনিট সময় হাতে নিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। রুটিটা কিন্তু একদম গলে যায়নি, তবে প্রত্যেকটা টুকরো আলাদা আলাদা বোঝা যাচ্ছে, তবে একদম মিশিয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আর দেখুন একদম সুন্দর করে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। যে কোনো শেপ দেওয়া যাবে, তবে এই হাতে না, হাতটা একটু ধুয়ে তারপরে একটু তেল মাখিয়ে নিলাম যেন হাতের সাথে লেগে না যায় সেজন্য। এবার আমি কিছুটা পরিমাণে মিশ্রণ এখান থেকে নিয়ে তারপর 2 হাতের তালুতে নিয়ে এইভাবে করে একটু ঘুরিয়ে গোল করে নিচ্ছি প্রথমে, যেন ভাজার সময় খুলে না আসে।
এরপর আলতো করে একটু চ্যাপটা করে নিচ্ছি, একদম চপের মতো করে। আসলে চপের মতো বলছি, এটা চপই হচ্ছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়, এইভাবে একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর একটা চপ আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো চপ এখন তৈরি করে নেব। দেখতে পেলেন তো, একেবারেই অল্প কিছু উপকরণ, যেগুলো সবসময় আমাদের ঘরে থাকে, এমন কিছু উপকরণ দিয়ে ঝটপট করে এই নাস্তাটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। আমি এখানে যে পাউরুটি ব্যবহার করেছি না, ওটা কিন্তু অনেকটাই মিষ্টি মিষ্টি একটা ভাব আছে, আর এই জন্য কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করেই খাবে এটা, যেহেতু মিষ্টি মিষ্টি একটা ভাব আছে। আর যে কাঁচামরিচটা আমি দিয়েছি না কুচি করে, ওটা কিন্তু চাইলে কমিয়ে দিতে পারেন যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে। তো দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো চপ বানিয়ে নিয়েছি এখানে, মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর ভাজবো কিন্তু আমি ডুবো তেলে না, আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু তেল নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। দেখুন এমন হলেই চলবে, একেবারে ডুবো তেল বা অনেক বেশি তেলের প্রয়োজন হয় না এই নাস্তাটা ভাজার ক্ষেত্রে। তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তখন আমি এক এক করে এখানে চপগুলো দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো দিচ্ছি না, যে কটা দেওয়া যায় আমি সেই কটা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভেজে নেব। এখানে সেদ্ধ হওয়ার টেনশন নেই, যেহেতু এখানে আমি পাউরুটি দিয়েছি, ওটা সেদ্ধ হওয়ার খুব একটা টেনশন কিন্তু নাই। আর যেই নুডলসটা দিয়েছি ওটা তো সেদ্ধ করেই দিয়েছি, তাই এখানে ভাজার জন্য অনেক বেশি সময় কিন্তু লাগবে না। মাত্র 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি উল্টে পাল্টে সুন্দর করে এগুলোকে ভেজে নেব এখন। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই রেখে দিতে হবে, খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু আবার পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। ধীরে ধীরে ভাজলে উপরটা দেখবেন একদম মুচমুচে হয়ে যাবে, আর ভেতরটা নরম থাকবে, অসাধারণ লাগবে এটা খেতে। যেহেতু আমি এখানে একটা ডিম দিয়েছি, তাই নাস্তাগুলো কিন্তু কিছুটা পরিমাণে ফুলেছে। দেখুন ডিমের যে কোনো নাস্তাই কিন্তু বেশ খানিকটা ফুলে, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমাদের এই নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। নাস্তাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রায় 14 থেকে 15 মিনিট সময় লেগেছে এটা বানিয়ে নেওয়ার জন্য। আপনিও চাইলে কিন্তু এটা ঝটপট করে বাড়িতে তৈরি করে নিতে পারেন। একদম ঝটপট একটা নাস্তা, যেটা বিকেলবেলা কিন্তু ঝটপট করে বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে। আবার চাইলে সকালবেলাও কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন, একেবারেই সময় লাগে না। মানে যখনই ভাববেন যে একদম ঝটপট করে কি বানানো যায়, এটা হচ্ছে একেবারে আদর্শ একটা নাস্তা। খেতেও দারুণ হবে, বানিয়ে নেওয়াটা খুবই সহজ আর তাড়াতাড়ি করে হয়েও যায়। দেখুন আমি একই সাথে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, আর তৈরি হয়ে গেল ভীষণ মজার একটা নাস্তা, যেটা আমি তৈরি করেছি পাউরুটি, একটা ডিম আর নুডলস দিয়ে। অসাধারণ নাস্তাটা চাইলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন, বাড়িতে সবাই পছন্দ করে খাবে। একবার একটু বানিয়ে দেখুন, এটা কিন্তু রোজ রোজ বানাতে ইচ্ছা করবে, ঝামেলাও নাই, খেতেও অসাধারণ। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।